কলকাতার যে স্লোগানটা রয়েছে করব লড়বো জিতবো, এতদিন ধরে এই করব লড়বো জিতবো নিয়ে প্রচুর ট্রোল হয়েছে বিভিন্ন সময়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এবারের আইপিএল এ কলকাতা আর শুধুমাত্র করব লড়বো জিতবোতে সীমাবদ্ধ নয়। কলকাতা করেছে, লড়েছে এবং তার সাথে জিতেও এসেছে। 16 পয়েন্ট এই মুহূর্তে পয়েন্টস টেবিলের শীর্ষে কলকাতা নাইট রাইডার্স। আপনাদের কয়েকটা জিনিস দেখায়, ঠিক আছে? আমার হঠাৎ করে মনে পড়লো লাইভ ভিডিওটা শুরু করার আগে আমি ভাবলাম আপনাদের দেখাই। এই যে দুটো কাগজ আপনারা দেখতে পাচ্ছেন তো, দুটো কাগজ দেখতে পাচ্ছেন, অনেক কিছু হিসেব লেখা রয়েছে। যারা আমার ভিডিও 2-3 বছর ধরে ফলো করেন তারা খুব ভালো মতনই জানেন যে এই জিনিসগুলো কি। এই জিনিসগুলো হলো হিসেব, এই জিনিসগুলো হলো হিসেব বা সমীকরণ, যেটা কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে বিগত 2 বছর ধরে করতে হয়েছিল আমাকে। গত 2 বছরে কলকাতা 12 পয়েন্ট অব্দি শেষ পর্যন্ত পেয়েছিল আইপিএল এর মঞ্চে। 12 পয়েন্টেই থেমে গেছিল। 14 ম্যাচে 12 পয়েন্ট, মাত্র 6টা ম্যাচ জিতেছিল তারা গত দুবারই। এবং একদম শেষ পর্যন্ত গিয়ে কলকাতার ক্ষীণ সম্ভাবনা টিকে ছিল যে না, কলকাতা এখনো উঠতে পারবে প্লে অফে। এবং এইগুলো হলো তারই সমীকরণ, তারই হিসেব নিকেশ, যে কলকাতা এখনো কিভাবে প্লে অফ অব্দি পৌঁছাতে পারবে, এখনো কলকাতার কাছে কি রকম সুযোগ রয়েছে, কোন ম্যাচটা যদি কলকাতা জেতে, কোন ম্যাচটা যদি বিপক্ষ দল জেতে, কোন ম্যাচটা যদি অন্য দল জেতে, কি হিসেবে কলকাতা এখনো প্লে অফে যেতে পারবে। এই হলো সেই সমীকরণ, দেখতে পাচ্ছেন আপনারা। সেই সময় এই ভিডিওগুলোতে প্রচুর ভিউজ হতো, আমি অস্বীকার করব না, এবং অনেকেই ভাবতেন হয়তো যে আমি কলকাতাকে ট্রোল করার জন্য এই সমস্ত ভিডিও বানাচ্ছি, কলকাতাকে ছোট করে দেখানোর চেষ্টা করছি, বা কলকাতার সমর্থকদের হাসির পাত্র বানাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশ্বাস করুন, এই যে ভিডিওগুলো আমি বানাতাম, একটা 2022-এ, একটা 2023-এ, একাধিক ভিডিও বানিয়েছিলাম। আমি 2023 গত বছরেরই বলছি, 2023-এর শেষবার আমি যখন এই ভিডিওটা বানিয়েছিলাম, জাস্ট একটাই জিনিস আমি চেয়েছিলাম যে নেক্সট টাইম যেন আমাকে আর এরকম ভিডিও না বানাতে হয়, নেক্সট টাইম যেন কোন রকম ক্যালকুলেশন, হিসেব নিকেশ, সমীকরণ ছাড়াই যেন কলকাতা প্লে অফ অব্দি পৌঁছে যায়, বা অ্যাটলিস্ট এই ধরনের মানে অদ্ভুত সিচুয়েশন যেন কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে না হয়। অ্যাট লাস্ট সেই চাওয়া, সেই আশাটা পূরণ হচ্ছে। একজন ভিডিও ক্রিয়েটর হিসেবে বলুন বা একজন ফ্যান হিসেবে বলুন, এই যে আজকে কলকাতা 16 পয়েন্টে পৌঁছে গেছে, আজকে কলকাতা প্রায় পৌঁছে গেছে প্লে অফে, এই জায়গাতে দাঁড়িয়ে কলকাতার প্লে অফে না যাওয়ার কোনো কারণও নেই। 16 পয়েন্ট তো পেয়েই গেছে, তার সাথে নেট রান রেট যা রয়েছে 100%ই প্রায় কলকাতা প্লে অফে যাচ্ছে বলা যেতে পারে। এই দিনটার জন্য আমি বিগত 2 বছর ধরে এই সমীকরণ বানিয়েছিলাম, অপেক্ষা করছিলাম যে কলকাতা কবে অ্যাট লাস্ট জিতবে, অ্যাট লাস্ট প্লে অফে যাবে। সুতরাং ওই করবো লড়বো জিতবোতে আর সীমাবদ্ধ নয়, কলকাতা নাইট রাইডার্স বর্তমানে করেছে, লড়েছে এবং তার সাথে জিতে দেখিয়েছে। কলকাতা প্রমাণ করে দিয়েছে যে প্লে অফে যাওয়ার জন্য এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা খেলছে। বহু বছর হয়ে গেছে, বিশ্বাস করুন বহু বছর হয়ে গেছে কলকাতা 16 পয়েন্টের দেখা পেয়েছে। 18 সাল, সেই 2018 পর তো করোনা, লকডাউন, কত কিছু হয়ে গেছে, কলকাতায় 16 পয়েন্টের মুখ আর দেখেনি। 16 পয়েন্ট ছাড়ুন, প্লে অফে যাওয়ায় কলকাতার জন্য কঠিন হয়ে গেছিল। 2021-এ অনেক কষ্টে তারা গেছিল, শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছেছিল। কিন্তু এত দাপটের সঙ্গে কলকাতা প্লে অফে যাচ্ছে, শেষ কবে আপনারা এই জিনিসটা দেখেছিলেন? জবাব দিন, শেষ কবে আপনারা দেখেছিলেন কলকাতা এভাবে দাপটের সঙ্গে জিতে শেষ পর্যন্ত প্লে অফ অব্দি পৌঁছাচ্ছে? শেষ কবে আপনারা দেখেছিলেন যে কলকাতাকে ম্যাচ জেতার জন্য রাসেলের বিধ্বংসী ব্যাটিং এর উপর ভরসা করে থাকতে হচ্ছে না? কলকাতাকে ওরকম একদম মানে কি বলবো, লুটোপুটি খেতে হচ্ছে না যে একদম লাস্ট মোমেন্টে তারা গিয়ে ম্যাচ জিতছে না। আগের ম্যাচে কলকাতা যে রানটা তুলেছিল একদম দুর্দান্ত বা অ্যাবাভ অ্যাভারেজ রান এমনটা নয়, তাও সেই জায়গা থেকে কলকাতা সেই রানটা ডিফেন্ড করে মুম্বাইয়ের ঘরের মাঠে মুম্বাইকে 12 বছর পর হারিয়েছিল। আজ একানা স্টেডিয়ামে লখনৌয়ের ঘরের মাঠে যেখানে 200 রান তোলাই যায় না, সেখানে কলকাতা 230+ স্কোর তুললো এবং 98 রানে উড়িয়ে দিল লখনৌ সুপার জায়ান্টসকে। কলকাতা নাইট রাইডার্স এটা সম্পূর্ণ অন্য একটা কলকাতা দল। এই কলকাতা দল এরকম দাপটের সঙ্গে খেলছে আমি খুব কম দেখেছি, খুব কম দেখেছেন কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা। সুতরাং সমর্থক হিসেবে বলুন বা জাস্ট ক্রিকেট লাভার হিসেবে বা দর্শক হিসেবে, অডিয়েন্স হিসেবে আপনি যদি বলেন, এই কলকাতা নাইট রাইডার্স দলটাই আলাদা, জাস্ট অসাধারণ। 11 ম্যাচে 16 পয়েন্ট, 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে রাজস্থান 2 নম্বরে রয়েছে বটে, কিন্তু নেট রান রেট কলকাতা অনেক বেশি। কলকাতা একদম টপে শেষ করে প্লে অফে যেতে পারবে কিনা আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট টপ 2-তে থাকবেই থাকবে, এটুকু একটু এই মুহূর্তে বলাই যায়।
সুতরাং সেরা, ওয়েল প্লেড কলকাতা, ওয়েল প্লেড, দারুণ দারুণ, একটা হাততালি হয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের জন্য। এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, সেরা সেরা, ওয়েল প্লেড টিম, ওয়েল প্লেড। আজকের ম্যাচ সম্পর্কে কি বলবো, আজকের ম্যাচ তো প্রথম পাওয়ার প্লের মধ্যেই কলকাতা শেষ করে দিয়েছিল। আপনারা এগ্রি করবেন কিনা আমি জানি না, কলকাতা আজকের এই ম্যাচটা পাওয়ার প্লেতের মধ্যেই শেষ করে দিয়েছিল। কলকাতার পাওয়ার প্লে, লখনৌয়ের পাওয়ার প্লে না। কলকাতা যে ব্যাটিংটা করেছে পাওয়ার প্লেতে, ফিল সল্ট এবং সুনীল নারাইন যে ব্যাটিংটা করেছে, প্রায় 70-এর কাছাকাছি রান উঠেছিল পাওয়ার প্লেতে। নারিন যে বিধ্বংসী ব্যাটিংটা করেছেন, ওফ সেরা। দেখুন প্রত্যেক দিনই তো এই সল্ট বা নারিনের ব্যাটিং নিয়ে প্রশংসা করছি, হ্যাঁ প্রত্যেক দিনই এই নিয়েই আলোচনা হচ্ছে। আজকে একটু ডিফারেন্ট কিছু আলোচনা হোক, আজকে সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হোক যেগুলোকে আমরা অতটাও গুরুত্ব হয়তো দিচ্ছি না, অতটাও পয়েন্ট আউট করছি না, কিন্তু দিনের শেষে সেগুলোই কিন্তু কলকাতার জয়ের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম্বার 1, রমনদীপ সিং। রমনদীপ সিংকে এবারে আইপিএলে কলকাতা যখন নিয়েছিল, তিনি প্লেইং ইলেভেনে খেলবেন, 100% খেলবেন, এই বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না, তাই তো? কারণ মনীষ পান্ডের মতন একজনকে কলকাতা নিয়েছিল এবং তিনি মিডিল অর্ডারে আসবেন। ইভেন নীতিশ রানার মতন একজন প্লেয়ার রয়েছেন, আর সবাই ভেবেছিলেন যে রমনদীপের সুযোগ হয়তো নাও হতে পারে, এটাই ম্যাক্সিমাম জন তাই ভেবেছিলেন। প্রথম ম্যাচে যখন রমনদীপ সুযোগ পেলেন, ভালো খেললেন, তারপরে না হয় সবাই ভাবলেন যে ঠিক আছে আমাদের কাছে আরো একটা ফিনিশার রয়েছে, রিঙ্কু রাসেলের উপর ভরসা করে থাকতে হবে না। কিন্তু রমনদীপ একদম প্লেইং ইলেভেন কনফার্মড এমনটা ছিলেন না। কিন্তু রমনদীপ এই যে কয়েকটা ম্যাচে ক্যামিও খেলেছে, তিনখানা ম্যাচে আমি রমনদীপের এরকম ছোট্টখাট্ট ক্যামিওর কথা বলতে পারি, যেগুলো কিন্তু কলকাতার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল। আমি যদি রমনদীপ সিং এর এবারে আইপিএলে 3টে দারুণ ইনিংসের কথা বলি, হায়দ্রাবাদের সাথে প্রথম ম্যাচে 17 বলে 35 রানে একটা দারুণ ইনিংস খেলেছিলেন। আপনাদের সিচুয়েশনটা মনে আছে? 4টে উইকেট পড়ে গেছে, 4জন ব্যাটার সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, নারিন আউট, তারপর শ্রেয়াস আউট, রানা আউট, আর একজন মেবি ভেঙ্কটেশই মনে আউট হয়েছিলেন। যাই হোক, খুব চাপের সিচুয়েশন ছিল, ম্যাচের 8 ওভারও তখন শেষ হয়নি, সেই জায়গাতে রমনদীপ সিংকে নামতে হয়েছিল এবং ওই জায়গাতে রমনদীপ সিং নেমে 17 বলে 35 রানে একটা ইনিংস খেলে এসেছিলেন, একটা ভালো ইনিংস খেলে এসেছিলেন। ওই জায়গাতে দাঁড়িয়ে তিনি যে ইনিংসটা খেলেছিলেন, তারপরে রিঙ্কু এবং রাসেলকে নামানো হয়েছিল, ওটা রমনদীপ সিং এর জন্য আইডিয়াল পজিশন নয়। আবারও বলছি, সেদিনকে আমি বলেছিলাম রমনদীপকে আপনি 8 ওভারের মধ্যে নামাচ্ছেন, এটা রমনদীপের আইডিয়াল পজিশন নয়। আপনি রোজ রোজ ওই জায়গাতে রমনদীপকে নামিয়ে তার থেকে এরকম ইনিংস দেখতে পাবেন না। কিন্তু ওই জায়গাতেও সেদিন যে ইনিংসটা খেলেছিলেন, আজকেও একদম লাস্ট মোমেন্টে যতগুলো বল পেলেন ঠিক ততগুলোই ভালো। 6 বলে 25 রানে একটা দারুণ ইনিংস খেললেন। ইভেন আরসিবির বিপক্ষে সেই যে 9 বলে 24 রানে একটা ইনিংস খেলেছিলেন, লাস্টের দিকে গিয়ে তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হলো, তাই তো? একদম হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। রমনদীপের ওই ইনিংসটাই হয়তো ইম্পর্টেন্ট ছিল, ওই একটা দুটো রানও কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে পড়ে এবং রমনদীপ সিং ঠিক এই জিনিসটাই করে চলেছে। রোজ রোজ তিনি কিন্তু দুর্দান্ত খেলছেন আমি বলছি না, এবার রোজ রোজ তার কাছে অত বল খেলার সুযোগও আসছে না, কিন্তু যেদিন খেলছেন একেবারে ইম্প্যাক্টফুল ইনিংস। যতগুলো ম্যাচে তিনি পারফর্ম করেছেন ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন। 17 বলে 35, 9 বলে 24, 6 বলে 25। এই রমনদীপ সিং এবারে কলকাতা নাইট রাইডার্স এর ডার্ক হর্স। আইপিএল শুরু হওয়ার আগে আমি বলেছিলাম রমনদীপ ডার্ক হর্স রূপে আসতে চলেছেন। আপনার কাছে মনীষ পান্ডে অ্যাভেলেবেল রয়েছে, নীতিশ রানা এখনো রয়েছে। রানা যে পুরোপুরি এখনো চোটে আক্রান্ত এমনটা নয়, তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠছেন, প্র্যাকটিস করছেন। আপনি চাইলেই নীতিশ রানাকে প্লেইং লেভেলে ফেরাতে পারেন। আপনি চাইলেই মনীষ পান্ডেকে আগের দিন যিনি ভালো খেলেছিলেন তাকেও দলে রাখতে পারেন। রমনদীপ সিং যে অপরিহার্য ক্রিকেটার এমনটা নয়, রিঙ্কু রাসেলরা তো রয়েছে, সেই জায়গাতেও রমনদীপ যে কাজটা করছেন, 5টা বল খেলার সুযোগ পেলেও যেভাবে খেলছেন, ইভেন আজ যেটা খেললেন, এক কথায় দারুণ। রমনদীপের এই ক্যামিওগুলো কিন্তু কলকাতার এবার একদম ওই ছোট ছোট কিছু থাকে না, যেমন কলকাতা নাইট রাইডার্স এরকম একজন ক্রিকেটার ছিলেন, সে কলকাতা যখন সোনার সময় রায়ান টেন্ডুলকার, যিনি কলকাতার এখনো রয়েছেন কলকাতার সাপোর্ট স্টাফ হিসেবে, টেন্ডুলকার এরকম মাঝে মাঝে ছোট্ট ছোট্ট কিছু ইনিংস খেলতেন, এরকম বিধ্বংসী ইনিংস নয় কিন্তু যেগুলোর গুরুত্ব খুব বেশি থাকতো। এই রমনদীপকে সেরকম একজন ক্যাটাগরিতে রাখা যেতে পারে। রমনদীপ বোলিংটাও করেন অলরাউন্ডার, তাকে বোলিং দেওয়া হয় না বটে, কিন্তু যতটা সুযোগ পান ব্যাট হাতে বলুন বা তিনি ফিল্ডিং যে আজকে যে ক্যাচটা ধরলেন সেরা। রমনদীপের আজকের ক্যাচটা মারাত্মক লেভেলের ছিল, ওফ যেভাবে দৌড়ে এসে তিনি ক্যাচটা ধরলেন, কমেন্ট্রি বক্সে বারবার ওই ক্যাচটার প্রশংসা করা হচ্ছিল। প্রথমত তিনি উল্টো দিকে দৌড়াচ্ছিলেন, দ্বিতীয়ত তার আলোর বিপরীতে ছিলেন এবং অত হাই ক্যাচ বলা হচ্ছিল যে স্পাইক ক্যামের পাশ দিয়ে ক্যাচটা আসে, ওই জায়গাতে জাজ করা সহজ। এবং তৃতীয়, আপনি যদি রমনদীপের গতিপথটা দেখেন কিভাবে দৌড়েছে, প্রথমত তিনি পিছন দিকে তো দৌড়াচ্ছিলেন, কিন্তু লাস্ট মোমেন্টে আপনি খেয়াল করবেন রমনদীপ একটু বাঁ দিকে সরে এসেছে, কারণ বলটা সেই লাইনে ছিল এবং বাঁ দিকে সরে আসার পরও তাকে ফুল স্ট্রেচ করে বলটা ধরতে হয়েছে। কতটা কঠিন ক্যাচ আপনি আলাদা করে কিছু বলারই নেই। মাথিসা পাথিরানা চেন্নাইয়ের জার্সিতে একটা দারুণ ক্যাচ ধরেছিলেন, কিন্তু ওটা তার রেঞ্জের বাইরে থাকা সত্ত্বেও মানে
তিনি অন্তত বলটার মানে ভিজিবল ছিল তার কাছে, যে কিভাবে আসছে, কোন দিকে আসছে, কতটা জাম্প করতে হবে এবং কোন জায়গাতে গেলে তার বলের রিচটা আসবে সেটা তিনি বুঝতে পেরেছিলেন। এক্ষেত্রে রামানদীপের কাছে সেগুলো একদমই ছিল না, এবং সেই জায়গা থেকে তিনি যেভাবে ক্যাচটা ধরলেন, প্লাস আরো একটা পয়েন্ট, আন্দ্রে রাসেল ছিলেন তার ওই ক্যাচের লাইনে। রাসেলকে দেখে মাঝে মাঝে অনেক সময় প্লেয়াররা বিভ্রান্ত হয়ে যেতে পারে, ফিল্ডাররা, যে ও ক্যাচ ধরবে না আমি ধরবো, বা ইভেন ক্যাচ ধরারও ব্যাপার নয়, অনেক সময় সামনে আরেকজন ফিল্ডার থাকলে একটা কনফিউশন চলে আসে। সুতরাং সেই জায়গাতে রামানদীপ সেরা ক্যাচ, যে ইনিংসটা খেললেন, যে ক্যাচটা ধরলেন। ম্যান অফ দ্য ম্যাচ হয়তো শেষ পর্যন্ত সুনীল নারায়ণই পেয়ে যাবেন আজকে, কিন্তু ওই ছোট্ট খাট্ট কিছু জিনিসের প্রশংসা করতে হয়, এবং রামানদীপ ওয়েল প্লেড ম্যান, দারুণ দারুণ, রামানদীপের জন্য একটা হাততালি, সেরা সেরা। দ্বিতীয়ত যে বললাম যে কথাগুলো, যে ফিল সল্ট এবং নারিনকে নিয়ে তো রোজই প্রশংসা হচ্ছে, কিন্তু যে ছোটখাটো জিনিসগুলো আমরা মিস করে যাচ্ছি, এটা রামানদীপের ক্যামিও একটা। দ্বিতীয় পয়েন্ট, রাসেলের প্রথম ওভারে উইকেট। রাসেল যতদিন যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম হয়ে উঠছে। আন্দ্রে রাসেল যেভাবে প্রত্যেক দিন প্রায় প্রত্যেকটা ম্যাচে প্রথম ওভারে এসে উইকেট তুলছে। যেদিন আমি ম্যাচ দেখতে গেছিলাম, কলকাতা এবং আরসিবির বিপক্ষে যেদিন ম্যাচ দেখতে গেছিলাম, রাসেল যে উইকেটটা তুললেন শুরুতে এসেই, আমার সামনেই একজন আমার বন্ধু বসে ছিল, তখন কলকাতা উইকেট তুলতে পারছিল না, তখন বেশ রান হয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে দাঁড়িয়ে রাসেল যে মুহূর্তে বোলিং করতে এলেন, আমার সাথে একজন বন্ধু বসেছিল, সে বলল যে রাসেল উইকেট তুলে নেয়, এবার একটা চান্স রয়েছে, এবং আমি ওই সময়তেই বললাম যে এই ওভারে রাসেল উইকেট তুলবে। ঠিক সেই বলেই রাসেল একটা উইকেট তুলে বেরিয়ে গেলেন। মানে এটা জাস্ট একটা ভবিতব্য হয়ে গেছে, রাসেল আসছেন প্রথম ওভারে তিনি উইকেট তুলবেন। আজকেও রাসেল যে দুটো, রাসেল কটা শেষ পর্যন্ত 3টে উইকেট তুললেন প্রবাবলি। যাই হোক, দারুণ বোলিং করেছেন রাসেল, মানে ওরকম অসাধারণ দুটো তুলেছে, 2 ওভারে 17 রানে দুটো। মানে দেখুন, রাসেলের উইকেট ওরকম মারাত্মক ইয়র্কার, আনপ্লেবেল ডেলিভারি, ওই টাইপের কিছু হয় না, কিন্তু রাসেল সে শর্ট বল করুন বা যাই করুন, এমন একটা উইকেট তুলে নেন, হয়তো প্লেয়াররা ভাবেন যে একে তো ইজিলি মারতে পারবো, কিছু একটা ব্যাপার রয়েছে, রাসেল আসেন আর প্রথম ওভারে প্রত্যেকদিন উইকেট তুলে নিয়ে যায়, সেরা সেরা। সুতরাং এই রামানদীপ সিং এর ক্যামিও, রাসেলের প্রথম ওভারের উইকেট, এই জিনিসগুলোই কিন্তু কলকাতার এবারের আইপিএল এ ডিফারেন্স করে তুলেছে। এবারের আইপিএল এ কলকাতা অন্যবারের তুলনায় অবশ্যই কিছুটা এক্সেপশন, এবং সেরা সেরা কলকাতা নাইট রাইডার্স এই জায়গাতে দাঁড়িয়ে থাকবে। আমি অ্যাকচুয়ালি মানে আশা তো অবশ্যই করেছি, বাট এত সহজে কাজগুলো হবে এমনটা সত্যি ভাবিনি। ইভেন এই সমীকরণগুলো করার পরও যখন গতবারে ভাবতাম যে কলকাতা কবে একটা সমীকরণ ছাড়া প্লে অফে যাবে, তখনও কিন্তু আমি এই দিনের আশাটা করিনি যে কলকাতা এত সহজে জিতবে, এত সহজে তারা প্লে অফের দরজায় পা রাখবে। আমি ভেবেছিলাম ঠিক আছে, হয়তো হবে হবে হবে, না হওয়ার তো কিছু নেই, হবে, কলকাতাও যাবে, কিন্তু হয়তো লাস্টের দিকে গিয়ে বা একটু লড়াই হবে হয়তো, কিন্তু এভাবে দাপটের সঙ্গে জেতা দারুণ। সুনীল নারায়ণ এবং ফিল সল্ট প্রত্যেকদিন ম্যাচের 50% কাজ করেই দিচ্ছেন। ইভেন আজ 14 বলে 32 রানে সল্ট আউট হয়েছে, কিন্তু বিশ্বাস করুন কেকেআর সাপোর্টাররা ইনিংসটাকে বিভিন্নভাবে বিচার করতে পারে, কিন্তু কেকেআর এর ম্যানেজমেন্ট তারা এক ফোঁটা কষ্ট পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ তাদের প্ল্যানিংয়েই ছিল ফিল সল্টের থেকে এরকম ইনিংস। আমি আগেও একদিন বলেছিলাম যে সল্টকে কেকেআর টার্গেট করেছিল একটাই কারণে, তারা দেখেছিল এই প্লেয়ারটা এরকম ভাবেই মারে। সল্ট প্রবাবলি হ্যাঁ, এসএ-20তে ফিল সল্ট খারাপ প্রদর্শন করেছিলেন, খুব একটা ভালো পারফর্ম করতে পারছিলেন না, কিন্তু তারপরে এসএ-20 থেকে বেরিয়ে তিনি আইএল টি20 থেকে 2টো ম্যাচ খেলেছিলেন, 2টো ম্যাচে খুব একটা বড় রান করতে পারেনি, একটা ম্যাচে হাফ সেঞ্চুরি ছিল না, কিন্তু ঠিক এরকমই ইম্প্যাক্টফুল ইনিংস ছিল, এরকম 200 স্ট্রাইক রেট বা তার থেকে বেশি স্ট্রাইক রেট, এবং কলকাতা ঠিক সেই জিনিসটাই চেয়েছিল। কলকাতার একদম ক্লিয়ার ভিশন ছিল যে আমরা এই রয়ের বদলে বলুন বা যাই বলুন, একজনকে আনতে হতো, সেই জায়গাতে এমন একজন প্লেয়ারকে চাই যে ঠিক এই কাজটা করবে। আমি আবারও বলছি, রয়ের বদলে যে একজনকে আনতেই হতো বা এরকম একজনকে আনতে হতো এমনটা নয়। তাদের কাছে গুরবাজ ছিল, গুরবাজ কি খুব খারাপ প্লেয়ার? এখনো গুরবাজ একটা ম্যাচে সুযোগ পেলেন না। গুরবাজ এই যে এবারে যে আইপিএল এর পিচ যেখানে প্রচুর রান উঠছে, আপনি ভাবতেও পারবেন না যে গুরবাজ এই ধরনের পিচে কতটা ভালো ব্যাটিং করতে পারে। সুতরাং এমন নয় যে গুরবাজ খারাপ, বা গুরবাজের জায়গায় একজনকে আনতে হতো যে গুরবাজের ব্যাকআপ হিসেবে থাকবেন, গুরবাজ খারাপ খেললে তার জায়গায় খেলবেন, সেই সবের দরকারই ছিল না। এবং নারিন যে ওপেনিং করবেন সেটাই বা কজন ভেবেছিলেন? কেউ ভাবেননি। সুতরাং ওইটা দরকারই ছিল না যে রয়ে চলে যাচ্ছেন, আমাকে রয়ের মতন একজনকে আনতেই হবে না। কিন্তু কলকাতা দেখেছিল এই যে এরকম একটা প্লেয়ার রয়েছে, উইকেট কিপার হিসেবে রয়েছে, সে তো বোনাস। কলকাতার কাছে আমার মতে 2টো অপশন ছিল। এবার কলকাতা কাদেরকে টার্গেট করেছে সেটা তো আমি জানি না, বাট আমি বলতে পারি যে এরকম টাইপের প্লেয়ার কলকাতার কাছে 2টো ছিল। এক ফিল সল্ট, দ্বিতীয় জশ ইংলিশ, অস্ট্রেলিয়ার যে ওপেনার না কিপার আর কি, ওপেনিংও করতে পারেন, চারে নামতে পারেন, যেখানে খুশি নামিয়ে দেওয়া যেতে পারে জশ ইংলিশ।
এবার তারা ফিল সল্টকে টার্গেট করেছিল, কারণ সল্ট ঠিক এরকমই ব্যাটিং করতে পারেন, 14 বলে 32, 5টা 4, 1টা 6। তুমি আসো পাওয়ার প্লেতে খেলো, পাওয়ার প্লেতে আউট হয়ে যাও, কোনো চাপ নেই, কিন্তু এইরকম ইম্প্যাক্টফুল ইনিংস খেলো। এবং তারপরে তো রঘুবংশী, রাসেল সবাই রয়েছে। এই যে রাসেলকে আজকেও 4 নম্বরে পাঠানো হলো, এই যে বারবার কলকাতার কাছে এই সুযোগটা আসছে, তারা 4 নম্বরে পাঠানোর একটা চেষ্টা করছে, বা ইভেন তারা 4 নম্বরে নির্দ্বিধায় পাঠাতে পারছে, তার পিছনে কিন্তু ওপেনার বা টপ অর্ডারের এরকম দুর্দান্ত পারফরমেন্স। আগের দিন আপনি দেখুন টপ অর্ডার পুরো ব্যর্থ, আগের দিন পুরো 5টা উইকেট পড়ে গেল, সেই জায়গা থেকে কলকাতাকে ম্যাচ বাঁচিয়ে দিলেন ভেঙ্কটেশ এবং মানিশ। আগের দিনও রাসেলকে লাগেনি, কিন্তু আজকে তাও তারা রাসেলকে 4 নম্বরে পাঠালো, কারণ রাসেলের জন্য সেই স্কোপটা দিয়ে গেছেন দুজন ওপেনার। এবং এবারে কলকাতা কিছু ম্যাচে হয়তো সবাই একসাথে ভালো পারফর্ম করতে পারেননি, একসাথে মানে হ্যাঁ অনেকেই রয়েছেন কিছু ম্যাচে ওই সেরকম স্ট্রাইক রেট মেনটেন করতে পারেনি। রিঙ্কুর এবারে আইপিএল ভালো যাচ্ছে না, কিন্তু অল ওভার একটা টিম দলগত পারফরমেন্স কতটা ভালো করতে পারে, বা যেদিন বাকিরা খারাপ খেলছেন একজন ঠিকঠাক ম্যাচ বাঁচিয়ে দিচ্ছেন, সেই জিনিসটা এবার কলকাতা একদম 100তে 100 মতো করে দেখিয়েছে। আগের দিন সবাই ব্যর্থ, টপ অর্ডার পুরো ব্যর্থ, রিঙ্কু ব্যর্থ, শ্রেয়াস ব্যর্থ, ম্যাচ বাঁচিয়ে দিলেন ভেঙ্কটেশ এবং মানিশ পান্ডে। আজ নারিন সল্ট তো করেই যাচ্ছেন। রাসেলও প্রথম ম্যাচে ঠিক এরকম ইনিংস খেলেছিলেন, রাসেলের সুযোগ পাচ্ছে না বটে, কিন্তু রাসেলও কি করতে পারে সেটা আমরা দেখেছি ইতিমধ্যে। হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটা সম্ভবত ছিল। ভেঙ্কটেশ আর ভালো খেলছে, শ্রেয়াস আয়ার মোটামুটি শুরুর দিকে একটু ডট বল খেলছেন বটে, বাট তারপরে 4 ছক্কা মেরে দিচ্ছে। রমনদীপ সিং এই ফর্মে রয়েছে, হ্যাঁ। সুতরাং রঘুবংশী আসলেই ভালো খেলছে, আজকে 26 বলে 32, 18 বছর বয়সী একটা ছেলে যেভাবে খেলে চলেছে। এই কলকাতা দলগত পারফরমেন্সে এবারে একদম 100-100, এই জায়গাতেই কলকাতা ডুবে যাচ্ছিল। পরিবর্তন তো এখানেই এসেছে। আপনি এই যে কলকাতাকে নিয়ে আমি এত প্রশংসা করছি, এত প্রশংসা অ্যাকচুয়ালি দরকার পড়ে না। আপনি সাপোর্টার হন বা আপনি জাস্ট একজন ক্রিকেট লাভার হন, আপনার দরকার পড়বে না এত প্রশংসা। ভাই কেন এত প্রশংসা করছো? ঠিক আছে ভালো খেলছে, এত আবেগ দেখানোর কি আছে, এটা অনেকে বলতে পারেন, কিন্তু আপনি দেখুন গত দুটো আইপিএল এবং এই আইপিএল, আবার আমি বলছি গত দুটো আইপিএল, বারবার আমি গত দুটো আইপিএল এর প্রসঙ্গ কেন টেনে আনি, তার কারণ গত দুটো আইপিএল এর আগে মেগা অকশন হয়েছিল। 2022-এ যে মেগা অকশন হয়েছিল 2022 আইপিএল এর আগে, সেই মেগা অকশন থেকে যে দলটা বানানো হয়েছিল সেই দলটাই কিন্তু এখনো কন্টিনিউ হচ্ছে। কিছু খুচরো খাচরা চেঞ্জ হয়েছে, স্টার্ক এসেছেন, সল্ট এসেছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি কোর টিমটা একই রকম রয়েছে। সে নীতিশ রানা ছিলেন, রাসেল, রিঙ্কু, শ্রেয়াস আয়ার, হ্যাঁ এরা কোর টিম হিসেবেই ছিল, এরা কিন্তু ছিলই কলকাতার দলে। ইভেন বোলিং এর কথা যদি বলেন, হ্যাঁ নারিন, বরুণ চক্রবর্তী, এই একটা কোর টিম কলকাতা 22 থেকে খেলিয়ে যাচ্ছে। তাহলে 22-এ খারাপ, 23-এ খারাপ, তারা কিছুই করতে পারলো না, সেই কোর টিমের সাথে জাস্ট 2-একটা এক্সট্রা চেঞ্জ, এবং 23-এ তারা 24-এ এবারে তারা জাস্ট ছুটছে। এই কারণেই আমি বারবার এই কলকাতা দলটাকে এত প্রশংসা করছি। আদারওয়াইজ কলকাতা ভালো আগেও খেলেছে, 12-14 কলকাতা, বা ইভেন 2011 গম্ভীর এসেই যেভাবে কলকাতাকে বদলে দিয়েছিল সেটাও দারুণ ছিল। কিন্তু একটা টিম, গম্ভীর যেটা করেছিলেন 2011-তে এসেছিলেন, 11, 12, 13, 3 বছরের একটা মেগা অকশন তো হয়েছিল, একটা সেট টিম গম্ভীর পেয়েছিলেন, এবং একইভাবে দলটা খেলেছিল। যদিও 13-তে তারা হঠাৎ করে খুব খারাপ প্রদর্শন করেছিল, সেটা আলাদা ব্যাপার, ভালো থেকে হঠাৎ করে খারাপ হতেই পারে, কিন্তু খুব খারাপ দুটো মরশুম, তারপর হঠাৎ করে একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, কিছু জাদুমন্ত্র তো লাগেই। সেটা গম্ভীর এনেছেন নাকি গম্ভীর শ্রেয়াসের জুটি আরো বেশি করে একদম ফুল ফোটাচ্ছে কলকাতা দলে আমি জানি না, কিন্তু এটা অ্যাকচুয়ালি আলাদা দল, এই কলকাতার প্রশংসা করতেই। রঘুবংশী 26 বলে 32, আপনি ভাবুন একটা 18 বছর বয়সী প্লেয়ারকে রেগুলার 3 নম্বরে নামানো হচ্ছে। শ্রেয়াস আয়ার নিজের জায়গা স্যাক্রিফাইস করেছেন, ভেঙ্কি স্যাক্রিফাইস করেছেন, 3 নম্বরে কাউকে নামানো হচ্ছে না কারণ রঘুবংশী রয়েছে। এই বিশ্বাসটুকু তো রাখতে হয়, তাই না? কলকাতা শেষ কবে এই বিশ্বাসটা রেখেছে আমার অন্তত মনে পড়ছে না। আপনি গতবারে আইপিএল এ কলকাতা দলটাকে দেখুন, তারা একটা ওপেনিং জুটির উপর বিশ্বাস রাখতে পারে না, তো এই 18 বছর বয়সী কোন প্লেয়ারের উপর বিশ্বাস রাখবে? তারা গত আইপিএল এর 14 ম্যাচে 8টা ওপেনিং জুটি বদল করেছিল। আজ রয়, পরের দিন নারিন, তারপরে দিন ভেঙ্কটেশ, তারপরে দিন লিটন, তারপরে দিন গুরবাজ, সবাই ওপেনিং করে গেলেন, জগদীশন, হ্যাঁ সবাই মিলে ওপেনিং করেছিলেন। সুতরাং ওই ভরসার জায়গায় ছিল না। মনদীপ সিং 7টা না 8টা ওপেনার খেলিয়েছিল কলকাতা গত মরশুমে, এবং 8টা আলাদা আলাদা ওপেনিং জুটি। সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতা কোনোদিনও রঘুবংশী টাইপের কারোর উপর ভরসা করতে পারত না, রিঙ্কুর উপর বাধ্য হয়ে করতে হয়েছিল, কারণ রিঙ্কু সেই ভরসাটা দিয়েছিল। কিন্তু এই যে রঘুবংশী ডেবিউট্যান্ট, জীবনে খেলেননি আইপিএল এর মঞ্চে, তার অভিজ্ঞতা বলতে কিছুই নেই, 18 বছর বয়স, তার উপর যে ভরসাটা রাখা হচ্ছে, এই ম্যানেজমেন্ট বলুন, এই টিমটা বলুন, এটা আলাদা জায়গায় পৌঁছেছে। জাস্ট এইটুকুনি আমি চাই যে এরপরে আবার মেগা অকশন আসছে, কোনোভাবে যেন টিমটা ক্ষতিগ্রস্ত না হয়। ভয় শুধু এইটাই,
ভয় শুধু এটাই যে এই যে কলকাতা দলটা জ্বলে উঠলো সেটা মেগা অকশনের জাস্ট আগের মৌসুমে। এবার মেগা অকশন হবে, আমি জানি না টিমটা কিভাবে বদলে যাবে, বাট গম্ভীর বা যারাই হোক যদি একটা মৌসুমের মধ্যেই দলটা কিভাবে বদলে দিতে পারেন, আশা করব মেগা অকশনের পরও টিমটা ঠিকঠাক তারা সেট করতে পারবে। যাই হোক, দারুণ ব্যাটিং পারফরমেন্স তো আসলেই দারুণ হয়েছে। 20 ওভারে 235। আপনি একানাতে লখনৌ এর মাঠে আপনি দেখুন টোটাল স্কোরগুলো। লখনৌয়ে এখনো পর্যন্ত ম্যাচ হয়েছে, আমি বলছি আপনাদের, একানা স্টেডিয়ামে এমনি লখনৌ সুপার জায়ান্টস বেশ ভালোই খেলছে। লখনৌ সুপার জায়ান্টস এখনো পর্যন্ত যে কয়েকটা ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচে তারা করেছিল 199 20 ওভারে, এবং তারা সেই রানটা ডিফেন্ড করেছিল। হ্যাঁ, লখনৌ এর তো একটা খুব সুনাম রয়েছে যে তারা 160 রান করলেও সেটা ডিফেন্ড করতে সক্ষম হয়। কয়েকদিন আগে পর্যন্ত আমরা দেখেছিলাম লখনৌ প্রথম ম্যাচে করলো 199 রান, ঠিক আছে, প্রথমে ব্যাটিং করে। তারপরে ম্যাচে লখনৌ গুজরাটের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে করলো 163, ভালো। তারপরের ম্যাচে লখনৌ এবং দিল্লির মধ্যে ম্যাচ হলো, লখনৌ প্রথমে ব্যাটিং করে করলো 167। তারপরের ম্যাচে লখনৌর সাথে ম্যাচ হলো চেন্নাই সুপার কিংসের, সেই ম্যাচে লখনৌ প্রথমে ব্যাটিং করে করলো চেন্নাই প্রথমে ব্যাটিং করে করলো 176। এবং তারপরে রাজস্থান রয়্যালসের সাথে লখনৌর ম্যাচ হলো, সেই ম্যাচে লখনৌ প্রথমে ব্যাটিং করে করলো 196। সুতরাং এবারের আইপিএল এ লখনৌ সুপার জায়ান্টস মানে কি বলবো, তারা লখনৌ বলুন বা বিপক্ষ দল যেই আসুক প্রথমে ব্যাটিং করে 200 তোলা সহজ ছিল না। এবারে কলকাতা নাইট রাইডার্স সেই অসম্ভব কাজটা করে দেখিয়েছে। 235 6, এবং তার পিছনে অবশ্যই সল্ট এবং নারী। আপনি দেখুন যখন শ্রেয়াস এবং রিঙ্কু ব্যাটিং করছিলেন ওই জায়গাটা মনে হচ্ছিল যে না পিচে রয়েছে, পিচে কিছু তো রয়েছে, পিচে আছে কিছু, যে কারণে বোলাররা ভালো বোলিং করছে। একটা সময় মনে হচ্ছিল যে এতটা সহজে যে এই রানটা উঠে গেছে, অতটাও কিন্তু সহজ পিচ ছিল না। ঠিক এই জায়গাতেই আপনার ওপেনারদের প্রশংসা করতে হয়। পাওয়ার প্লেটাকে যতটা ভালো মতন ইউটিলাইজ করা যায়। এবং নারিনকে নিয়ে কি বলবো ভাই, নারিন এমন একটা জিনিস করে দেখাচ্ছে যে জিনিসগুলো নারিনের থেকে এক্সপেক্টেড নয়। আজকে নারিন একটা ক্যাচ ধরার সুযোগ পেয়েছিলেন, অনেকটা দৌড়ে এসেছিলেন, ক্যাচটা শেষ পর্যন্ত মিস হয়েছে, যদিও ডাইভ দিলে হয়তো হতে পারতো, দারুণ একটা ক্যাচ হতো। সেই সময় কমেন্ট্রি বক্স থেকে কি বললো জানেন, প্রথমে বললো যে নারিন হয়তো ডাইভ দিলে ধরতে পারতেন, হয়তো রিচের মধ্যে ছিল। তারপরে তারা বলল সরি ক্ষমা প্রার্থী, নারিন এই বলটা ধরার জন্য যে অ্যাটেম্প্ট করেছেন তার জন্যই নারিনকে 10-এ 10 দিতে হয়, মানে এরকম টাইপের বললেন যে নারিন তিনি দৌড়ে আসছেন, থার্ড ম্যান থেকে তিনি দৌড়ে আসছেন একটা বল ধরার জন্য। থার্ড ম্যান ছিল না, কোথায় দাঁড়িয়েছিলেন, যাই হোক অনেকটা দৌড়ে এসে ক্যাচটা ধরার চেষ্টা করেছে। সুতরাং নারিন যতটা সম্ভব তিনিও মাঠের মধ্যে এফোর্ট দিচ্ছেন। সুনীল নারায়ণ এই যে রিভার্স সুইপে 4 মারার চেষ্টা করছেন, এইগুলো কবে দেখেছেন আপনারা? নারিন অত স্ট্রাগল করা প্লেয়ার নন, তিনি আরামসে ল্যাদ খেতে খেতে তিনি ছক্কা মারার চেষ্টা করতে পারেন, হ্যাঁ, এবং সেটা কানেক্ট করেও দেন। নারিনকে তো আমরা এভাবেই দেখে এসেছি 17-18 যে নারিন, এই নারিন শুধুমাত্র যে কনফিডেন্স পেয়ে রান করছেন এমনটা নয়। 4টে হাফ সেঞ্চুরি তো হয়ে গেছে, মানে 50+ রান, একটা সেঞ্চুরি রয়েছে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু এই নারিন রিভার্স সুইপ মারছেন, রিভার্স সুইপে 4 মারার চেষ্টা করছেন। এই নারিন ক্যাচ আউট হয়েছে আজকে ফিল্ডে, আজকে কত করেছেন 81। নারিন এর আগে বহুবার এরকম রানে আউট হয়েছে 50 করার পর, কিন্তু নারিনের চোখে মুখে সে একটা হতাশা, ইস আবার একটা সেঞ্চুরি করতে পারলাম না। আজকে সেটা আমি দেখলাম। নারিনের মধ্যে এক্সপ্রেশন দেখা যায় না, নারিনের মধ্যে এক্সপ্রেশন দেখা যায় না মানে শুধুমাত্র যে হাসি দেখা যায় না এমনটা নয়, কোনো রকম এক্সপ্রেশন দেখা যায় না, হাসি কান্না দুঃখ কষ্ট কিছুই না। তিনি দারুণ উইকেট তোলার পর যেমন চুপ থাকেন, হাফ সেঞ্চুরি করার পরও চুপ থাকেন, আউট হওয়ার পরও চুপ থাকেন। এবারে সেঞ্চুরি করার পর তিনি লাভ দিচ্ছেন, আজকে ইভেন হাসছিলেন আউট হওয়ার পর। তিনি 81 রানের মাথায় আউট হয়ে যাওয়ার পর এমন এক্সপ্রেশন দিলেন যেন ইস আর একটা সেঞ্চুরি করার সুযোগ ছিল। এই জিনিসগুলো নারিনের থেকে আমরা দেখতে পাইনি। নারিন স্টেপ আউট করে ছক্কা মারছেন, কোন দিন নারিন স্টেপ আউট করেছেন ভাই? নারিন স্টেপ আউট ইম্পসিবল। জাস্ট বদলে গেছে দলটা, বিশ্বাস করুন জাস্ট বদলে গেছে। দারুণ কলকাতার বোলিং তো আসলেই ভালো হয়েছে। হর্ষিত রানা, তাকে দেখে ভালো লাগলো। হর্ষিত রানা কিছুটা ম্যাচুরিটিও দেখিয়েছেন, তাও ততটা ম্যাচুরিটি দেখাতে পারেনি, একটু মানে বাচ্চা ছেলে তো, বাচ্চা মানে 22-23 বছর বয়স। হর্ষিত রানার বয়স এখন 22 বছর, 2001 সালে জন্ম, একটু যৌবনের রক্ত বইছে যেটাকে বলে। হর্ষিত রানা আজকে দেখলাম আউট করার পর একটা চুপ করার টাইপের বললেন, তার কারণ আগের ম্যাচে সাসপেন্ডেড ছিলেন, যেটা আমি এখনো জানি না ঠিক কি কারণে তাকে সাসপেন্ড করা হলো। অনেকে তার সাথে কোহলির তুলনা করছেন, আমি আবারও বলছি এটা খুব বোকা একটা কম্পারিজন। বিরাট কোহলি কারোর উদ্দেশ্যে মোটেও এরকম ফ্লাইং কিস দেননি, বিরাট কোহলি জাস্ট এমনি র্যান্ডম
তাকে দেখে সম্ভবত ক্যামেরন গ্রিন একটা দারুণ এক্সপ্রেশন দিয়েছিলেন, ক্যামেরন গ্রিন এরকম কিছু একটা করেছিলেন, সেই কারণে কোহলি মেবি করেছিলেন বা অনুষ্কা শর্মার দিকে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট কোনো প্লেয়ারের দিকে করেননি, ঠিক আছে, কম্পারিজন করবেন না। কিন্তু তার মানে এই নয় যে হর্ষিত রানাকে বিনা কারণে শাস্তি দেওয়া হোক। তুমি সেলিব্রেশন করছো, তুমি প্লেয়ারের দিকে ফ্লাইং কিস ছোড়ো, তুমি প্লেয়ারকে যাই বলো বাইরে বার করো, এটা কি ভাই? এই অ্যাগ্রেশন গুলো যদি বিসিসিআই সাসপেন্ড করে দেয়, এই কারণে আমার এই জিনিসগুলো খুব বিরক্তি লাগে। অনেকে এগুলো মনে করেন যে অভদ্র, অসভ্য, সভ্যতা নেই, স্পোর্টসম্যান স্পিরিট নেই। ভাই এগুলো অ্যাগ্রেশন। তুমি ফাস্ট বোলারদের থেকে এগুলো কেড়ে নিলে আর কি? সবই তো কেড়ে নিয়েছো বোলারদের থেকে, সব কেড়ে নেওয়া হয়েছে, কিছুই বাকি নেই। বাউন্ডারি লাইন, বাউন্ডারি সাইজ, পিচ, সব ব্যাটারদের পক্ষে। বোলাররা 4 ওভারে 50 রান করলেও খুশি হচ্ছেন আজকাল। একটা সেলিব্রেশনের এও যদি কেড়ে না, আর কি বলবো, কিছুই বলার নেই। যাই হোক, আজকে ফিরেছেন 3 ওভার 1 বলে 24 রান দিয়ে 3টে উইকেট, দারুণ বোলিং করেছেন, যেভাবে বোলিং করছিলেন। বরুণ চক্রবর্তী 3টে উইকেট তুললেন। বরুণও দিন দিন নারিনের মতন হয়ে যাচ্ছে। বরুণ একটু নারিনের থেকে দূরে থাকুন, তার মধ্যে কোনো এক্সপ্রেশন দেখা যায় না আজকাল, উইকেট তুললে চুপ, থাকে না, সঙ্গদোষ বলে, সঙ্গদোষে পড়ে বরুণ চক্রবর্তীও হাসতে ভুলে গেছেন, তারও উইকেট তোলার পর কোনো সেলিব্রেশন দেখি না। বাট দুজনেই দারুণ বোলিং করছে, বরুণ এবং তার সাথে সুনীর আজকে 4 ওভারে 22 রান 1, যেটা তিনি করেন, রান চেপে বোলিং করছেন, ইকোনমি মেনটেন করছেন। বরুণ উইকেট তুলে চলেছে 3 ওভারে 30 রানে 3টে উইকেট, একদম জুটিতে লুটি। গত মরশুমে আমি আগের দিনই ভিডিওতে বললাম, গত মরশুমে কলকাতা 3টে স্পিনার খেলিয়েছিল, বরুণ, সুয়াস এবং নারিন। কিন্তু নারিন একেবারেই অফ কালার ছিলেন, তিনি সেভাবে রান আটকাতেও পারছিলেন না, উইকেট তুলতেও পারছিলেন না। বরুণ এবং সুয়াস নিয়মিত ভালো বোলিং করে গেছেন বলে ওই নারিনের ব্যর্থতাটা চোখে পড়েনি। কিন্তু সমস্যাটা কি হচ্ছিল, মানে নারিনের ব্যর্থতা মানে স্পিন বিভাগের ব্যর্থতা। 3টে স্পিনারের মধ্যে দুজনও যদি ক্লিক করে যায়, স্পিন বোলিং সফল। কিন্তু নারিন ব্যর্থ হচ্ছিলেন, ব্যাট হাতে বলুন, বল হাতে বলুন। সেই নারিনকে দেখে মনে হচ্ছিল যে কলকাতা 10 জন নিয়ে খেলছে। 1000টা কমপ্লেন ছিল গত আইপিএলে নারিনকে নিয়ে, 1000টা কমপ্লেন। নারিন অটো চয়েস, বহুদিন ধরে কলকাতা পুষে রেখেছে, এর দ্বারা হবে না, সেই বোলিং করতে পারে না, অনেক কিছু বলা হয়েছিল নারিনকে নিয়ে। এবং সেই জায়গা থেকে নারিন ব্যাট হাতে কলকাতার হয়ে হায়েস্ট রান স্কোরার, এবং বল হাতেও সম্ভবত ওই টপের দিকেই রয়েছেন। এটা একটা দারুণ কামব্যাক, প্রচুর কামব্যাক রয়েছে। রিয়ান পরাগ, ঋষভ পান্ত, সুনীল নারিনেরটাও কিন্তু কামব্যাকই বলা চলে, ওপেনার হিসেবে কামব্যাক এবং বোলার হিসেবে কামব্যাক, দারুণ। মিচেল স্টার্ক 2 ওভারে 22, আজকে তো সেই জিনিসটা করতেই হলো না, স্টার্ককে যে কারণে কলকাতা নিয়েছে। আর ওরা রানা তো 3 ওভারে 24, রাসেল 2টো উইকেট তুলে নিয়ে অল ওভার কেকেআর দলটা যতটা পারফেক্ট হওয়া যায় ততটাই পারফেক্ট হচ্ছে। এবার অনেকে বলতে পারেন যে আমি একদম কলকাতাকে বারে তুলে দিচ্ছি না, এই জায়গাতে দাঁড়িয়েও যদি আপনারা মনে করেন যে কলকাতা কোনো ম্যাচ হারতে পারে না, আমি সেটা বলবো না, পারে হারতে। এই কলকাতায় রেকর্ড রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছিল, রেকর্ড রান চেস করে পাঞ্জাব জিতে গেছিল কলকাতার বিপক্ষে। সেদিন তাহলে কি ভুল হয়েছিল? এই দুটো ম্যাচে তাহলে কি ঠিক হলো? এই পরপর 3টে ম্যাচ জিতলো তো কলকাতা, মুম্বাই তার আগে, হ্যাঁ। সুতরাং এখনো ওরকম হতে পারে, মাঝে মাঝে এক একটা দিন এমন থাকে যে বিপক্ষ দল জাস্ট আউট, মানে আলাদা লেভেলে, আলাদা বিশ্বের বাইরে থেকে খেলতে নামে যেন মনে হয়, সেটা কিছু করার নেই। কিন্তু আপনি অল ওভার যদি দেখেন, সেদিনকে কলকাতা হেরে যাওয়ার পর আবার কয়েকটা জায়গায় আমি একটু রিভিউ দেখলাম এই ম্যাচ সম্পর্কে। ইভেন কলকাতার বড় বড় ফ্যান পেজ থেকেও লেখা হলো যে বাজে খেলা, খুব বাজে বোলিং, জঘন্যতম হার। হ্যাঁ, কয়েক জায়গায় বড় বড় বিশেষজ্ঞরা বললেন কলকাতা কি এবার 300 রান করার পর জিতবে? কি হবে? অতটাই জঘন্য বোলিং যদি হয় তাহলে এত সহজে কামব্যাক করা যায় না। আপনি অল ওভার একটা দলের পারফরমেন্স বিচার করুন। হ্যাঁ, সেদিন খুব খারাপ বোলিং হয়েছে, তার মানে এই নয় যে কলকাতাকে রোজ রোজ 300 রান করতে হবে, বা কলকাতা 180-90 ডিফেন্ড করতে পারবে না, সেটা পারবে। কলকাতা ভালো করছে, 2-1 দিন খারাপ যেতেই পারে, তাই না? গত মরশুমে কলকাতা যদি একটা ম্যাচ ভালো করতো তাহলে বলা হতো এক্সেপশন, হ্যাঁ, আজকে ভালো করেছে পরদিন আর করবে না। এবারে একটা ম্যাচ খারাপ করলে কিন্তু বলা যেতে পারে যে না, এই টিমটা আজকে একটা খারাপ দিন ছিল, অল ওভার এই টিমটা খারাপ করতে পারে না। কিভাবে করবে? যে টিমটা 11টা ম্যাচ হয়ে গেছে, তার সত্ত্বেও 4টে বোলারের বাইরে তাদেরকে আর ভাবতে হয়নি। মাঝে দুষ্মান্তে চামিরা এসেছিলেন বটে, কিন্তু যতদূর কলকাতা ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল স্টার্ক চোট পেয়েছিলেন, যে কারণে এসেছিলেন। আর কে, আপনি দেখুন, এতদিন হয়ে গেল, 11টা ম্যাচ হয়ে গেল, কলকাতা আজও সাকিব হোসেনকে খেলায়নি। সাকিব হোসেন কিরকম প্লেয়ার সেটা তো কেউ দেখতেও পেলেন না, যারা প্র্যাকটিস ম্যাচ দেখেছেন তারা বাদ দিয়ে। আজও তারা চেতন সাকারিয়াকে খেলায়নি। হ্যাঁ, বিদেশিদের মধ্যে রাদারফোর্ডকে কটা ম্যাচ খেলিয়েছে? শেরফান রাদারফোর্ড খেলায়নি। রহমানুল্লাহ গুরবাস কটা ম্যাচ খেলেছেন? খেলেনি। আল্লাহ গজনফর কটা ম্যাচ খেলেছেন? খেলেনি। কলকাতা 4টে বিদেশিদের আটকে আছে, বাধ্য হয়ে একটা ম্যাচে দুষ্মান্তে চামেরাকে খেলাতে হয়েছিল। সুতরাং কলকাতা না তাদের 4 জন বিদেশির অপশন চেঞ্জ করেছে, না কলকাতা তাদের যে প্রপার 5টা বোলার ইনক্লুডিং রাসেল এবং নারিন 6টা বোলার, সেই 6টা বোলারই কলকাতা ঠিকঠাক থেকেছে। হ্যাঁ, মাঝে মাঝে সুয়াস এসেছে পিচ অনুযায়ী, কখনো সুয়াস, কখনো বৈভব আরোরা। হর্ষিত রানা তাকে সাসপেন্ড করা হয়েছে বলে বৈভব এলেন,
মাঝে মাঝে অনুকূল এসেছেন ব্যাটিং এর দরকার পড়লে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওই গত মৌসুমে কলকাতা যেমন হুলিয়ে চেঞ্জ করা, ওপেনার বদল, ব্যাটিং অর্ডার বদল, মিডিল অর্ডার বদল, পেসার বদল, স্পিনার বদল, সব বদল সেটা এবার করে। কলকাতা এমনিও 25 জনের স্কোয়াড এবার বানায়নি, এবং তা সত্ত্বেও অন্তত 6-7 জন প্লেয়ারকে কলকাতা এখনো খেলায়নি। এবারে কলকাতার কজন প্লেয়ার রয়েছে আমি বলছি, সাকিবকে খেলায়নি, চেতন সাকারিকে খেলায়নি, 3 জন বিদেশিকে খেলায়নি, 5 জন হলো। এছাড়া এই 5 জনকে মেবি কলকাতা খেলায়নি। তাও ভাবুন, এতগুলো ম্যাচ হয়ে যাওয়ার পরও কলকাতা এত প্লেয়ারকে আটকে রেখেছে, খেলায়নি, এটা অ্যাকচুয়ালি আলাদা। নীতিশ রানা তিনি তো বসে রয়েছে, নীতিশ রানা প্লেইং ইলেভেনের কনফার্ম প্লেয়ার, কিন্তু তিনি বসে রয়েছে কারণ তিনি চোট পাওয়ার পর তার জায়গায় যে অঙ্কুরিশ রঘুবংশী এসেছিলেন, তিনি ততটাই ভরসা দিতে পেরেছেন যে না আমি পারি। তুমি কতবারে কলকাতার ক্যাপ্টেন ছিলে বটে, আপনি ভাবুন কলকাতার গত মরশুমের ক্যাপ্টেন দলে ঢুকতে পারছে না, কারণ 18 বছর বয়সী প্লেয়ার প্রমাণ করে দেখিয়েছে যে সে কি করতে পারে। শ্রেয়াস খেলছেন, রিঙ্কু খেলছেন, গুরবাজ এখনো খেলেনি 1, রাদারফোর্ড খেলেনি 2, কেএস ভারত তিনিও একটা ম্যাচ খেলেনি 3, মনীষ পান্ডে তো তাও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন, তাও আমি বাদই রাখছি। এছাড়া আল্লাহ গজনফর খেলেনি 4, সাকিব হোসেন খেলেনি 5 এবং 5, চেতন সাকারিয়া 6। তাহলে ভাবুন আপনি 6 জন প্লেয়ারকে কলকাতা এখনো পর্যন্ত নামায়নি, এখনো পর্যন্ত তাদের নামাতে হয়নি, নামাতে হয়নি। 6-এর সাথে একটা যোগ করছি, মনীষ বাধ্য হয়ে তাকে নামাতে হয়েছিল, তাও একটা ম্যাচে। চামিরা আর একজন স্টার্কের পরিবর্তে জাস্ট নামাতে হয়েছিল, মানে 8 জন প্লেয়ার এমন রয়েছেন যাদের দরকার পড়েনি, পাতিভাষায় দরকার পড়েনি। তা অনুকূল টনুকূল এদেরকে তো আমি রাখছি, অনুকূল সুয়াস কটা ম্যাচ খেলেছেন তারা। এবারে কলকাতার দলটা একদম সংগঠিত লাগছে। এবার এই জায়গাতে দাঁড়িয়ে এখনই বলছি না, এই জায়গাতে দাঁড়িয়ে এবার একটু আশা করা যেতে পারে যে এই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে। এখনই হয়তো আপনি আশা করছেন শেষ দিকে গিয়ে ওরকম আশাভঙ্গ হলো, সেটা আমি চাইছি না, চাই না যে এরকম হোক। কিন্তু এবং সবশেষে প্রত্যেকটা ভিডিওতেই যার কথা বলতেই হয়, একদম গুরু প্রণাম যাকে বলা হয়, এই প্লেয়াররা আমার দেখে প্রত্যেকদিন মনে হয় যে এই প্লেয়াররা যেন গম্ভীরকে একটু গুরু দক্ষিণা দিচ্ছে প্রত্যেকে, যে না এই প্লেয়ারটা, এই লোকটা আমাদের লাইফ কিছুটা বদলে দিয়েছে। নারী তো স্বীকার করেই ফেলেছেন যে গম্ভীর আমাকে সেই কনফিডেন্স দিয়েছে। গৌতম গম্ভীর, আমি সবকিছু মানলাম, এতদিন ধরে তো সব ঠিকই আছে, প্রত্যেকদিনই গম্ভীর সম্পর্কে বলছি যে তিনি কনফিডেন্স দিয়েছেন, ভরসা দিয়েছেন। আগের দিনই ভিডিওতে গম্ভীরকে নিয়ে প্রচুর ভুরি প্রশংসা করলাম। গম্ভীরের সম্পর্কে আমি আরেকটা ছোট্ট কথা বলতে চাই, গম্ভীরের মধ্যে সেই ইমোশন, সেই আবেগ খুব একটা দেখা যায় না। ইভেন আজকে যে ক্যাচটা ধরলেন, রামানদীপ যে ক্যাচটা ধরলেন, গম্ভীর তারপরে জাস্ট একটা হাততালি দিচ্ছিলেন। কমেন্ট্রি বক্স থেকে বলা হলো গম্ভীর এখনো একদম কুল বসে রয়েছেন, একটু তো দেখান, একটু তো আবেগ দেখান। কিন্তু আপনি খেয়াল করবেন সুনীল নারায়ণ যখন হাফ সেঞ্চুরি করেন, সবার আগে গম্ভীর উঠে দাঁড়িয়ে হাততালি দেন। নারায়ণ ছাড়ুন, কলকাতা যে কোনো প্লেয়ারই যদি হাফ সেঞ্চুরি করে, একটা ভালো ইনিংস খেলে, সবার আগে গম্ভীর উঠে দাঁড়িয়ে হাততালি দেন। এই যে এইটাকে অ্যাগ্রেশন বলে না, গম্ভীরের অ্যাগ্রেশন আলাদা ব্যাপার। এটা হলো বিশ্বাস, যে দেখো তোমাকে আমি বলেছিলাম, আমি তোমাকে তোমার উপর বিশ্বাস রেখেছিলাম, আমি তোমাকে ভরসা দিয়েছিলাম যে তুমি পারবে করতে, এবং তুমি সেই আমার যে ভরসা সেটা তুমি সত্যি প্রমাণ করেছো, যে তুমি দেখিয়ে দিয়েছো যে তুমি ভরসা রেখেছিলে, তো আমি করে দেখিয়েছি। সেটা হলো তার হাততালি। নারিন যতগুলো হাফ সেঞ্চুরি করেছেন, গম্ভীর উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন, এবং একটা গর্বিত হাততালি, যেন গর্বিত গুরু। আমি গম্ভীরকে দেখে মনে হয় যে আমি গর্বিত গুরু, আমি তোমার উপর ভরসা রেখেছিলাম, তুমি প্রমাণ করে দিয়েছো যে তোমার উপর ভরসা রাখা সার্থক। অ্যাকচুয়ালি গৌতম গম্ভীর প্রমাণ করে দিয়েছেন যে তিনি। এবং সবশেষে আমি আজকের ভিডিওতে সবার শেষে তার নামটাই রাখলাম, মানে বলিনি এখনো তার নাম, তিনি হলেন শ্রেয়াস আয়ার। আমি এতদিন গম্ভীরকে দিয়েই শেষ করতাম, কারণ গম্ভীর সেই জায়গা সেটা ডিজার্ভ করে। আজকে আমি শ্রেয়াসকে দিয়েই শেষ করছি। শ্রেয়াসকে নিয়ে ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে এবারের আইপিএলে কেকেআর সমর্থকদের। কেউ বলতে পারেন ভালো, কেউ বলতে পারেন খারাপ, কেউ বলতে পারেন অ্যাভারেজ। প্রথম কয়েকটা ম্যাচ দেখে আমার মনে হচ্ছিল যে শ্রেয়াস অ্যাকচুয়ালি অ্যাভারেজ, মনে হচ্ছিল না, সেটাই বাস্তব। শ্রেয়াস আয়ারকে আপনি প্রথম কয়েকটা ম্যাচে দেখুন, ওই একই ইনভলভমেন্ট ছিল না, তিনি ক্যাপ্টেন সেটা যেন বোঝা যাচ্ছিল না। এর থেকে তো ফিল সল্ট যেভাবে কি স্টাম্পের পিছনে দাঁড়িয়ে একদম সবকিছুতে অংশগ্রহণ করছিলেন, মনে হচ্ছিল যেন সল্টি ক্যাপ্টেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে লাস্ট কয়েকটা ম্যাচে শ্রেয়াস আয়ার যে ক্যাপ্টেন্সিটা করেছেন, ব্যাট হাতে ছাড়লাম, শ্রেয়াস যে ক্যাপ্টেন্সিটা করেছেন, যে বোলিং চেঞ্জগুলো করেছেন,
এই সব জায়গায় কি বলুন তো, আপনি আপনার মনে হবে যে গম্ভীরই সবকিছু করছে। এইসব জায়গায় আপনি ভুলে যান যে ক্যাপ্টেনকে, যখন একটা প্লেয়ারকে নিয়ে এত হাইপ হয়, গম্ভীরকে নিয়ে সে হাইপটা হচ্ছে, তখন সবকিছুই মনে হয় যেন গম্ভীরই আসল। যেমনটা নেহেরার ক্ষেত্রে বলা হয়, নেহেরাই আসল, সর্বে সর্বা, তিনিই সবকিছু করছেন। ইভেন অনেক ক্ষেত্রে ধোনির ক্ষেত্রে একই বলা হয় যে ধোনি আসল কাজটা করেন। এবারে যেমন ধোনি ক্যাপ্টেন নন, স্টিল সব জায়গাতেই বলা হচ্ছে ধোনি আসল করছে, এবং আমি মানছি, সবাই আমরা মানি যে ধোনি তার পরামর্শ মতন তিনি করছেন। কিন্তু কিছু ক্ষেত্রে ক্যাপ্টেনকে সেই কৃতিত্বটা দেওয়া উচিত, সেই ক্রেডিটটা দেওয়া উচিত যে একটা ক্যাপ্টেনের থেকে সে, বা ক্যাপ্টেন একটা সিনিয়র প্লেয়ার, মেন্টার, কোচ, তাদের থেকে যে ইনপুটগুলো তারা নিচ্ছে সেটা ঠিক মতন সাজিয়ে গুছিয়ে একটা প্ল্যানিং বানিয়ে সেটা তারা এক্সিকিউশন করছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়েই আমি শ্রেয়াস আয়ারকে তার জন্য একটা হাততালি। শ্রেয়াস আয়ার এমন একজন ক্যাপ্টেন যিনি সেই লেভেলের প্রত্যাশা না থাকা সত্ত্বেও টিমটাকে এই জায়গা অব্দি নিয়ে এসেছে। শ্রেয়াস, আমি একদমই বলছি না যে 100 শ্রেয়াস সেই জায়গাটা অব্দি যেতে পারেননি, কিন্তু বিগত কয়েকটা ম্যাচে যেভাবে ইমপ্রুভ করেছেন এটা কিন্তু শ্রেয়াসের থেকে অতটা সহজে আসে এমনটা অন্তত আমি ভাবি। শ্রেয়াস বিশ্বকাপের স্কোয়াডে নেই, টি-20 বিশ্বকাপের স্কোয়াডে বিবেচনাতেও নেই। ভারতের ফিউচার ক্যাপ্টেন বলা হচ্ছিল একসময় শ্রেয়াস আয়ারকে, সেই শ্রেয়াস বহুদূর পিছিয়ে গেছে। আপনি যদি 3-4 বছর আগে, 3-4 অত দূরও যেতে হবে না, যখন শ্রেয়াসকে কলকাতা ক্যাপ্টেন বানিয়ে আনলো, ক্যাপ্টেন কলকাতা হিসেবে যখন আনলো, শ্রেয়াস একটা শর্ত দেননি ঠিক, বাট শ্রেয়াস এটা অলিখিতভাবে বলেই রেখেছিলেন যে তিনি যে দলেই যাবেন ক্যাপ্টেন হবে, যেমনটা রাহুল বা হার্দিক সেই সময় বলেছিলেন, এবং সেই কারণে তারা লখনৌ এবং গুজরাটে গেছিলেন। সেই সময় শ্রেয়াস আয়ার কিন্তু ক্যাপ্টেন হিসেবে, ভারতের ফিউচার ক্যাপ্টেন হিসেবে ঠিক এতটা উপরে ছিলেন, সেই দৌড়ে তিনি অনেকটা এগিয়ে ছিলেন, যে কারণে তার সেই কনফিডেন্সটা ছিল যে আমি যে দলই যাই ক্যাপ্টেন হব। কারণ দিল্লিতে তিনি ক্যাপ্টেন ছিলেন, মাঝে ওই একটা সিজন তিনি চোটের জন্য বেরিয়ে গেছিলেন, তার জায়গায় পান্ত ঢুকে দিল্লি টিমটাকে দারুণ সফলতা এনে দিয়েছিলেন। চ্যাম্পিয়ন হয়নি, বাট অনেক দূর গেছিল দিল্লি। সেই জায়গাতে দিল্লিতে আবারও যখন শ্রেয়াস ফেরত এলেন, তার কিন্তু আর জায়গা হয়নি। তার সেটা সম্ভবত ওই লকডাউনের বছরটাই সম্ভবত 2021, যেটাতে হাফ প্রথমে খেলা হলো, হাফ পরের দিকে ওই অক্টোবরে গিয়ে খেলা হলো। সুতরাং শ্রেয়াস ক্যাপ্টেন হিসেবেই কলকাতাতে আসতে চেয়েছিলেন, মানে ভারতের ফিউচার ক্যাপ্টেনের লিস্টে কিন্তু শ্রেয়াস আয়ার অনেকটা এগিয়ে ছিলেন। তখন শ্রেয়াস, পান্ত, গিল, এরকম কয়েকটা নাম বলা হচ্ছিল। তখন হার্দিক দৌড়েও ছিলেন না, রাহুল, হার্দিক তখন দৌড়েও ছিলেন না। তারপরে হঠাৎ করে গুজরাটে গেলেন, গুজরাটকে চ্যাম্পিয়ন করলেন, তারপর তো রেসে চলে এলেন। সুতরাং সেই জায়গা থেকে শ্রেয়াস যে এতটা ডাউনফল হয়েছে, মাঝে তার বিশ্বকাপের দুর্দান্ত পারফরমেন্স সবকিছু রয়েছে, কিন্তু কিছু তো ডাউনফল হয়েছে না, এক্সপেকটেশনে ডাউনফল হয়েছে। সেই জায়গাতেও দাঁড়িয়ে শ্রেয়াস এই মুহূর্তে যেভাবে ফেরা উচিত অ্যাটলিস্ট ট্রাই করছেন, এইটুকুনি আমি বলতে পারি। শ্রেয়াস আয়ার, থ্যাংক ইউ। যাই হোক, কলকাতা নাইট রাইডার্স তারা 3 ম্যাচ বাকি থাকতে প্রায় পৌঁছে গেছে প্লে অফে। এই জিনিসটা যে কতটা আনন্দের বলে বোঝাতে পারবো না, এটা আনন্দের ব্যাপার। 14 ম্যাচের আইপিএল যখন হয়েছিল, কলকাতা সম্ভবত আজ পর্যন্ত 18 পয়েন্টের বেশি কোনোদিনও পায়নি, ইতিমধ্যে 11তে 16। বাকি 3 ম্যাচের মধ্যে যদি 2টো ম্যাচও জেতে কলকাতা, ইভেন কলকাতা অল ওভার আইপিএল এ 21 পয়েন্টের বেশি জীবনে পায়নি। কলকাতা যদি বাই চান্স, এবং বাই চান্সও বলবো না, খুব ভালো সম্ভাবনা রয়েছে কলকাতা, বাকি 3টে ম্যাচ যদি কলকাতা কোনোভাবে জিততে পারে, যদিও একটু অ্যাবে ম্যাচ রয়েছে কয়েকটা, 22 অব্দি কলকাতা পৌঁছাবে, যেটা জীবনে কলকাতা অ্যাচিভ করতে পারেনি, যেটা অ্যাচিভ করছে শ্রেয়াস আয়ার, গৌতম গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিতের এই অল ইন্ডিয়ান একটা লিডার যাকে বলে। তিনজনই তো 3 ভাবে লিডার, একজন কোচ, একজন ক্যাপ্টেন, একজন মেন্টার। মেন্টারের সেরকম ভূমিকা থাকে না, কিন্তু গম্ভীর তিনিই সর্বেসর্বা। থ্যাংক ইউ। এই দিনটা দেখবো আমি এত তাড়াতাড়ি, এটা সত্যি ভাবিনি। থ্যাংক ইউ কলকাতা, থ্যাংক ইউ। ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। কলকাতার আর 3টে ম্যাচ কাদের সাথে বাকি রইল? কলকাতার সাথে মুম্বাই, কলকাতার সাথে গুজরাট, কলকাতার সাথে রাজস্থান। মুম্বাইকে তো তাদের ঘরের মাঠে হারিয়ে এসেছে, এবার ইডেনের পালা, দেখা যাক কি হয়। গুজরাট টাইটান্সের সাথে আহমেদাবাদে ম্যাচ খুব একটা কঠিন হওয়ার কথা নয়, কলকাতা যেভাবে অ্যাওয়ে ম্যাচগুলো জিতছে, দেখা যাক, ভাগ্যের উপর, ভাগ্য মানে টস ভাগ্য আর কি। তবুও কলকাতা এটাও প্রমাণ করে দিয়েছে যে টসে জিতি বা হারি কিছু এসে যায় না, আমরা রান ডিফেন্ডও করতে পারি, রান চেসও করতে পারি। এবং সবশেষে রাজস্থান রয়্যালস, এই ম্যাচটা যদি কলকাতা জিততে পারে সেরা হবে। যদি কলকাতা রাজস্থানকে হারিয়ে দেয় এবং মোটামুটি ঠিকঠাক ভাবে এগোয়, মেবি 1 নম্বরেও শেষ করতে পারে। পয়েন্টস টেবিলে কলকাতা মেবি আজ পর্যন্ত কোনোদিনও 1-এ শেষ করেনি, মেবি সেটাই কি তাহলে হতে চলেছে, দেখা যায়। ভিডিওটা শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাদের সবাইকে টাটা।